হিমগিরি রাজ্যের দক্ষিণে গঙ্গাচড়া নামের একটি ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রাম ছিল সবুজ অরণ্যে ভরা, তাই গ্রামটি দেখতেও ভীষণ সুন্দর ছিল। ওই গ্রামেই বাস করত কাকলি নামের এক মহিলা। কাকলি তার মেয়ে ঝুমুর সাথে থাকতো। কাকলির স্বামী মারা যাওয়ার পর কাকলি একাই তার মেয়ের দেখাশোনা করত। কাকলি ছিল প্রকৃতি প্রেমী। সে তার বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের গাছ লাগাতো আর তার পরিচর্যা করত। মা, তুমি এখানে কি করছো? এই তো মা, গাছে পানি দিচ্ছি। আচ্ছা মা, তুমি প্রতিদিন গাছে পানি দাও কেন? শোন, আমাদের যেমন জীবন আছে তেমনি গাছেরও জীবন আছে। আমাদের যেমন ক্ষুধা লাগে তেমনি গাছেরও ক্ষুধা লাগে, তাই আমাদেরও গাছকে খাবার দিতে হয়। আমরা গাছে পানি দিলে গাছ তা শোষণের মাধ্যমে গ্রহণ করে। গাছ আমাদের অনেক উপকারী। গাছপালার জন্যই আমাদের পরিবেশ এত সুন্দর। মা, গাছ আমাদের কি উপকার করে গো? গাছ আমাদের অনেক উপকার করে। গাছের কারণে আমরা বেঁচে আছি, কারণ আমরা আমাদের প্রয়োজনীয় অক্সিজেন গাছ থেকেই পেয়ে থাকি। আর গাছ আমাদের পরিবেশ দূষণও রোধ করে। আমরা যে ফল মূল শাকসবজি খাই, এই সব কিছু গাছ আমাদের দেয়। আমরা সকলেই কোনো না কোনো ভাবে গাছের উপর নির্ভরশীল, তাই আমাদের অপ্রয়োজনে গাছ না কেটে বেশি বেশি গাছ লাগানো উচিত। শোন মা, তুই অকারণে কখনো গাছের ক্ষতি করবি না, আর বেশি বেশি গাছ লাগাবি। সবাইকেও গাছ লাগাতে বলবি, বুঝলি? হ্যাঁ মা, বুঝেছি। গাছ সত্যি আমাদের অনেক উপকার করে। আমি আর কোনোদিনও অকারণে গাছের ডাল ভাঙবো না, আর গাছের ক্ষতিও করব না মা। তোমার মতো এখন থেকে আমিও গাছের পরিচর্যা করব। এই তো আমার লক্ষ্মী মামনি, এখন চল ঘরে চল তো দেখি। এসব কথা বলে তারা দুজন ঘরে চলে যায়। আর এভাবে হাসি মজা আনন্দে তাদের মামির দিন ভালোই কাটছিল। কাকলি সবসময় তার মেয়েকে ভালো শিক্ষা দিত। একদিন কাকলি রাস্তা দিয়ে হাঁটছিল, আর হঠাৎই সে দেখতে পায় একজন লোক গাছ কাটছিল। ভাই, আপনি এভাবে গাছ কেন কাটছেন? গাছ কেটে কি করবেন? গাছ কেটে কি করব তা আপনাকে বলবো কেন? দেখুন ভাই, অযথা অকারণে গাছ কাটলে আমাদেরই ক্ষতি। গাছ আমাদেরকে দূষণ থেকে প্রতিরোধ করে। যদি কাজের জন্য আমাদের দুটো গাছ কাটতে হয়, তার বিনিময়ে আমরা আরো 4টা গাছ লাগাবো। আমরা যদি সুন্দর পরিবেশে সুস্থভাবে বাঁচতে চাই, তবে অবশ্যই আমাদের গাছ লাগানো উচিত। আমি বুঝতে পেরেছি বোন, আমি আর অকারণে গাছ কাটবো না। এখন থেকে আমিও বেশি বেশি গাছ লাগাবো। এভাবেই কাকলি গ্রামের লোকদের গাছ কাটা থেকে বিরত রাখতো, আর সকলেই গাছ কাটা বন্ধ করে বেশি বেশি গাছ লাগাতো। এভাবে ভালোই যাচ্ছিল তাদের দিন। একদিন ঝুমু বাইরে একা একা খেলছিল, আর হঠাৎ করে মাটিতে পা ফসকে সে পড়ে যায়। আর কিছুক্ষণ পর কাকলি ঝুমুকে ওভাবে পড়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। ঝুমু, মা ঝুমু, ওঠ মা, তাকা আমার দিকে। কি হলো তোর? হায়, এখন আমি কি করি? হ্যাঁ, আমি বরং ঝুমুকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এরপর কাকলি ঝুমুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার ঝুমুকে দেখে বলে, আপনার মেয়ের একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাই এখন আপনার মেয়ের অপারেশন করাতে হবে। যদি 2-1 দিনের মধ্যে অপারেশন করা না হয়, তবে আপনার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে যাবে। তখন আপনার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর কাকলি কি করবে কি না করবে তা বুঝতেই পারে না। এখন আমি কি করব? অপারেশন করতে তো অনেক টাকার দরকার। এত টাকা আমি কোথায় পাবো? আমার যে করেই হোক টাকা আমাকে জোগাড় করতেই হবে। এই বলে কাকলি টাকার ব্যবস্থা করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও সে টাকা পায় না। টাকা না পেয়ে কাকলি ভীষণ ভেঙে পড়ে, আর একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। হে ভগবান, আমি কি এমন পাপ করেছিলাম
যার জন্য আমার মেয়েটা আজ এত অসুস্থ। আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? আমার মেয়েটা কি? না না, আমার মেয়ের আমি কিছুই হতে দেব না। এসব বলে কাকুলি যখন কান্না করছিল, সেখানে হঠাৎ করে একজন দেবী প্রকট হয়। এ দেখে তো কাকুলি একটু ঘাবড়ে যায়। ভয় পাস না, আমি প্রকৃতি দেবী। আমি তোর ওপর অনেক সন্তুষ্ট। তোর প্রকৃতি প্রেম, গাছের প্রতি এত যত্ন আমায় মুগ্ধ করেছে, তাই আমি তোকে সাহায্য করব। এই নে, এটা হলো আমের বীজ। এই বীজটা নিয়ে গিয়ে তোর বাড়ির উঠোনে রোপণ করবি। রোপণ করার সাথে সাথে তুই তোর সমস্যার সমাধান পেয়ে যাবি। এই বলে প্রকৃতি দেবী সেখান থেকে চলে যায়। আর কাকলিও আমের বীজটা নিয়ে তার বাড়িতে যায়। আমের বীজ রোপণ করে কি হবে? দেখি তো রোপণ করে। মা তো বলল আমার সমস্যার সমাধান হবে। এরপর কাকলি আমের বীজটি মাটিতে রোপণ করে, আর সাথে সাথে বীজটি থেকে একটি চারা বের হয়। আর কিছুক্ষণের মধ্যে গাছটি অনেক বড় হয়ে যায়, আর পুরো গাছে আমের বদলে ডায়মন্ড ধরা ছিল। এ দেখে তো কাকলি ভীষণ অবাক হয়ে যায়। আম গাছে ডায়মন্ড ধরে, এবার বুঝেছি মা কেন ওই কথা বলেছিল। এবার এই ডায়মন্ড বিক্রি করে আমি আমার মেয়ের চিকিৎসা করাবো। এরপর কাকলি গাছ থেকে ডায়মন্ড পেড়ে বাজারে বিক্রি করে, আর তার মেয়ের অপারেশন করায়, আর ঝুমুও সুস্থ হয়ে যায়। এরপর থেকে কাকলির দিন সুখে স্বাচ্ছন্দ্যেই কাটছিল, আর সে আরো বেশি বেশি বৃক্ষরোপণ করত। শান্তিপুর গ্রামে তিথি তার মেয়ে দীপালিকে নিয়ে থাকতো। তিথি অন্যের বাড়িতে কাজ করত। তিথি লোকের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে সে তার সংসার চালাতো। তিথি ছিল খুবই সৎ স্বভাবের। এভাবেই দীপালিকে নিয়ে তিথির কোনো রকমে দিন কাটছিল। মা তিথি, এদিকে আয় তো। কিরে, খাবি কখন রে তুই মা? হ্যাঁ মা, এই তো আমি। তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদেও পেয়েছে। খেয়ে দিয়ে আবার কাজে যেতে হবে। জানোই তো আমার মালকিন ভীষণ রাগী, একটু দেরি হলেই আবার বকাবকি শুরু করবে। এরপর তিথি খাবার খায়, আর খাওয়া শেষ হলে তিথি কাজে চলে যায়। আর সারাদিন কাজ করে তিথি সন্ধ্যায় যখন বাড়িতে ফেরে, সে দেখে তার মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। এ দেখে তো তিথি ভীষণ ঘাবড়ে যায়। এ কি, মা এভাবে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে মায়ের? না, এত না ভেবে আমি বরং মায়ের মুখে জল ছিটিয়ে দেই, তাহলে জ্ঞান ফিরে আসবে। এরপর তিথি জলের গ্লাস নিয়ে আসে, আর দীপালির মুখে জল ছেটায়, কিন্তু কিছুতেই দীপালির জ্ঞান ফিরে আসে না। কি সর্বনাশ, কিছুতেই তো মায়ের জ্ঞান ফিরছে না। এখন আমি কি করব? না না, আমি আমার মায়ের কিছু হতে দেব না। আমি আমার মাকে হাসপাতালে নিয়ে যাব। এরপর তিথি দীপালিকে হাসপাতালে নিয়ে যায়। তারপর ডাক্তার দীপালিকে দেখে, আর তিথিকে বলে দীপালির একটা বড় অপারেশন করাতে হবে, আর তার জন্য অনেকগুলো টাকা দরকার। আপনি আমার মায়ের অপারেশনের ব্যবস্থা করুন, আমি যে করেই হোক টাকা নিয়ে আসব। এরপর তিথি হাসপাতাল থেকে বেরিয়ে মালকিনের বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণ পর তিথি তার মালকিনের বাড়িতে যায়। মালকিন, আমার মা ভীষণ অসুস্থ। ডাক্তার বলেছে মায়ের অপারেশন করাতে হবে, আর তার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। তাই বলছি কি, এই মাস আর আগামী মাসের বেতনটা যদি আপনি আমাকে দিতেন, তবে আমি মায়ের অপারেশন করাতে পারতাম। এ কি রে, এ তো দেখছি মামার বাড়ির আবদার। এ মাসের এখনো 10টা দিনই যায়নি, আর উনি এসেছেন এ মাস সহ আগামী মাসের বেতন চাইতে। দূর হয় এখান থেকে, আমি তোকে একটা টাকাও দিতে পারবো না। মালকিন তিথির কোনো কথাই শোনে না, আর তিথিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর তিথি অনেকের কাছেই সাহায্য চায়, কিন্তু কেউই তিথিকে সাহায্য করে না। এরপর 2 দিন কেটে যায়।
কিন্তু তিথি দীপালির অপারেশনের টাকা কিছুতেই জোগাড় করতে পারছিল না। এতে তিথি ভীষণ হতাশ ছিল। একদিন সে হতাশ হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ করে তিথি রাস্তার পাশে এক বৃদ্ধাকে বসে থাকতে দেখে আর তার কাছে যায়। দিদি ভাই, আমাকে একটু জল খাওয়াবে? কতজনের কাছে একটু জল চাইলাম, কিন্তু কেউই আমাকে একটু জল দিল না, বরং তারা দেখিয়ে সবাই এখান থেকে চলে গেল। এরপর তিথি বৃদ্ধাকে জল এনে খাওয়ায়। আর জল খাওয়ার পর বৃদ্ধা তিথিকে বলে, ঈশ্বর তোর মঙ্গল করবে দিদি ভাই। কিন্তু দিদি ভাই, তোকে এত হতাশ লাগছে কেন? কি হয়েছে তোর? এরপর তিথি বৃদ্ধাকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে বৃদ্ধা বলে, দিদি ভাই, আমিও তো গরিব মানুষ, তাই তোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার ক্ষমতা আমার নেই। তবে আমি তোকে একটা জায়গার নাম বলে দিতে পারি, যেখানে গেলে তুই তোর মায়ের অপারেশনের টাকা পেলেও পেতে পারিস। তোমার কথার তো আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুমা, তুমি একটু আমায় সহজ করে বলবে? বলছি, শোন তবে। এই গ্রামের দক্ষিণে একটি বড় জঙ্গল আছে। সেই জঙ্গলের মাঝখানে অদ্ভুত দুটা বাড়ি আছে, একটা আপেল বাড়ি আর একটা আমের বাড়ি। আপেল বাড়িতে গেলে তুই তোর পরিমাণ মতো টাকা পয়সা পাবি, আর আমের বাড়িতে গেলে অনেক সোনা দানা আর টাকা পয়সা পাবি। আমের বাড়িতে এত সোনা দানা থাকবে যে আমের বাড়ি একেবারে জল জল করবে। তবে শোন, ওই আমের বাড়ি হলো শয়তান বাড়ি। সেখানে যদি তুই একবার যাস তবে আর ফিরতে পারবি না। আর আপেল বাড়ি হলো ভালো বাড়ি, সেখানে গেলে তোর কোনো বিপদ হবে না। তাই বলছি, আমের বাড়ির উজ্জ্বল সোনা দানার আলো দেখে লোভে পড়ে আবার যেন আমের বাড়িতে যাস না। এরপর তিথি বৃদ্ধার কথা মতো আপেল বাড়ি আর আমের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পর তিথি দক্ষিণের জঙ্গলের সেই জায়গায় পৌঁছে যায়। এখানে আপেল বাড়ি ও আমের বাড়ি ছিল। এরপর তিথি বৃদ্ধার কথা মতো আপেল বাড়িতে যায়। আর আপেল বাড়ির ভিতরে ঢুকে তো তিথি ভীষণ অবাক হয়। এ কি, সত্যি তো এই বাড়িটার ভিতরে বেশ কিছু টাকা আছে। এই টাকা দিয়ে তো ভালোভাবে আমি আমার মায়ের অপারেশন করাতে পারবো। এরপর তিথি আপেল বাড়ি থেকে টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। তারপর সেই টাকা নিয়ে তিথি হাসপাতালে যায় আর তার মায়ের অপারেশন করায়। আর তার মাও সুস্থ হয়ে যায়। দীপালির অপারেশনের টাকা দিয়েও তিথির কাছে বেশ কিছু টাকা ছিল। সেই টাকা দিয়ে তিথি একটা ব্যবসা শুরু করে আর ব্যবসার অনেক লাভ হয়। এভাবে তিথির ভালোই উন্নতি হতে থাকে। আর তিথির এমন উন্নতির কথা তার মালকিন জানতে পারে। আর একদিন সে তিথির কাছে আসে। মারে, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দে। তোকে তাড়িয়ে দেওয়ার পর আমার ব্যবসার খুব লোকসান হয় আর আমি সবকিছু হারিয়ে ফেলি। এখনো আমার অনেক টাকা দেনা হয়ে আছে রে, তুই আমাকে সাহায্য কর মা। মালকিনের এসব কথা শুনে তিথির মনে অনেক মায়া হয়। আর তিথি তার মালকিনকে আপেল বাড়ি আর আমের বাড়ির কথা বলে। মালকিন, সবই তো বললাম আপনাকে, সেখানে গেলে আপনার উপকার হবে। কিন্তু মালকিন, আপনি কিন্তু খবরদার আমের বাড়িতে যাবেন না, সেখানে গেলে আপনার বিপদ হতে পারে। তুই আমার অনেক বড় উপকার করলি রে মা, আমি নিশ্চয়ই আপেল বাড়ি আর আমের বাড়ির কাছে যাব সাহায্যের জন্য। এরপর মালকিন তিথির কথা মতো সেই জঙ্গলে যায় আর ওই দুই বাড়ির কাছে পৌঁছায়। সেখানে গিয়ে তো মালকিন ভীষণ অবাক হয়ে যায়। আর আমের বাড়ির সোনা দানার লোভ দেখে মালকিনের এতটাই লোভ হয় যে সে তিথির কথা ভুলে যায় আর সোনা দানার লোভে পড়ে আপেল বাড়িতে না গিয়ে আমের বাড়ির ভেতরে যায়। আমের বাড়িতে ঢুকে তো মালকিন অবাক হয়ে যায়, কারণ আমের বাড়ির ভিতরে অনেক সোনা দানা ছিল। এসব সোনা দানা দেখে মালকিন বলে,
আমি তিথির কথা শুনে যদি আপেল বাড়িতে যেতাম তাহলে হয়তো আমি এত সোনা দানা টাকা পয়সা পেতাম না, কিন্তু আমি তো ভীষণ চালাক, তাই আমি বুদ্ধি খাটিয়ে এখানে এসেছি। আর তিথি তো খুব বোকা, তাই সে আপেল বাড়িতে গিয়েছিল। যাই হোক, তিথি ওর বোকামির জন্য খুব সামান্যই টাকা পয়সা পেয়েছে, কিন্তু আমি তো এখন আমের বাড়ির সব সোনা দানা আর টাকা পয়সা নিতে পারবো, আর এসব দিয়ে আমার দেনাও শোধ হয়ে যাবে, আর আমি অনেক বড়লোক হয়ে যাব। এরপর মালকিন সোনা দানা ও টাকা পয়সা নিয়ে বাইরে বেরোতে ধরে, কিন্তু হঠাৎ করে আমের বাড়ির দরজা বন্ধ হয়ে যায় আর বাড়ি থেকে আওয়াজ আসতে থাকে, তুই যে বাড়ি থেকে আর যেতে পারবি না, এবারের সব সোনা দানা তোর, কিন্তু এসব নিয়ে তুই বাইরে যেতে পারবি না, এখন থেকে তোকে এই বাড়িতেই থাকতে হবে। এ কথা শুনে মালকিন সেখানে বসে কাঁদতে শুরু করে। মা, তোরা দু বোন আমার ঘরে আসার পর থেকে আমার পুরো রাজ্য জুড়ে এত আয় উৎপত্তি হয়েছে যে আমি বলে বুঝাতে পারবো না। তোদের দু বোনকে সাথে নিয়ে আমি যতবার বাণিজ্য যাত্রা করেছি একবারও ব্যর্থ হইনি। আসলে তোরা দু বোন আমার ঘরের মা লক্ষ্মী আর দেবী অন্নপূর্ণা হয়ে এসেছিস। বাবা, আমরা তো চাই তুমি বাণিজ্যে সফল হও, তোমার রাজ্যে আরো উন্নতি হোক বাবা, সাথে আমাদের রাজ্যের প্রজারা অনেক সুখে দিন কাটাক, তাদের অভাব অনটন দূর হোক বাবা, আর রাজা হিসেবে তোমার যশ খ্যাতি আরো বেড়ে যাক। তোরা দুই বোন আমার ঘরে থাকলে সবই সম্ভব হবে, আর আমি আশীর্বাদ করি তোরা দীর্ঘজীবী হ। এসব কথা বলে রাজা ইন্দ্রনাথ তার দুই মেয়েকে মেঘমালা ও উর্মিমালাকে আশীর্বাদ করে। রাজা ইন্দ্রনাথ কাশিমপুর রাজ্যে রাজা ছিল, আর রাজার দুই ঘর আলো করে জন্মেছিল উর্মিমালা ও মেঘমালা। বাবা, দূরে জল থেকে এত ঢেউ আছে কেন, আর এত শনশন করে বাতাস কেন বা বইছে বাবা, ঝড় উঠবে নাকি বাবা? তুই যে কি বলিস না দিদি, আকাশে মেঘ নেই, সমুদ্রের জল স্বাভাবিক, তবে ঝড় উঠবে কি করে? এমন বাতাস আর জলরাশির পেছনে নিশ্চয় অন্য কোনো রহস্য আছে। উর্মিমালার কথা শেষ হতে না হতে ঝড়ের বেগে সেখানে দুটো জল রাক্ষসী আসে। এমন অনেকদিন পর শিকার পেলাম, তা বলি কি রাজা, বাণিজ্য করে ফিরলে বুঝি তবে তো অনেক টাকা পয়সা সোনা গয়না হয়েছে, কি দেখছিস কি, সব সোনার মুদ্রার টাকাগুলো দিয়ে দে। জল রাক্ষসের কথা শুনে তার সাথে জল রাক্ষসীটি সব ঝোলাগুলো নিয়ে নেয়। অমনি জল রাক্ষসের নজর পড়ে রাজা ইন্দ্রনাথের দুই কন্যার ওপর। এ তো দেখছি আরো অমূল্য সম্পদ, এদের দিক থেকে তো নজর ফেরানো যাচ্ছে না। তুই সোনা গয়না আর পয়সা নে, আমি এই দুই কন্যা নিচ্ছি, এদের দুজনকে যে আমার ভীষণ পছন্দ হয়েছে। এই কথা বলে জল রাক্ষস রাজার দুই কন্যার হাত দুই হাত দিয়ে ধরে। দয়া করো জল রাক্ষস, তুমি আমার সম্পদ নিয়ে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, দয়া করে তুমি আমার মেয়ে দুটোকে ছেড়ে দাও। আমাকে বাধা দিতে আসিস না, তবে তোর দুই মেয়েকে হারাবি, সাথে তোর প্রাণটাও হারাবি, আর একটা কথা বললে আমি তোর মুন্ডু চিবিয়ে খাবো। না না জল রাক্ষস, তুমি আমাদেরকে নিয়ে যাও, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আমাদের বাবার কোনো ক্ষতি করো না। আর জল রাক্ষস টাকা পয়সা দুই কন্যাকে নিয়ে যায়। এত সুন্দর পরীর মতো তোমাদের চেহারা, এত সুন্দর মেয়ে আমি কখনো আগে দেখিনি, আমি তোমাদের দু বোনকে একসঙ্গে বিয়ে করব আর দুজনকে রানী বানিয়ে রাখবো। শয়তান জল রাক্ষস, তোর এত দুঃসাহস, তুই আমাদেরকে বিয়ে করার দুঃসাহস করিস, এর ফল ভালো হবে না জল রাক্ষস। আমরা দু বোন দরকার হলে গলায় দড়ি দেব, তবুও তোর মতো জল রাক্ষসকে কিছুতেই স্বামী হিসেবে মানতে পারবো না। তোমাদের পছন্দ অপছন্দের কিছুই নেই, কারণ এই রাক্ষস রাজ্যে আমি কারো পছন্দ বা অপছন্দের উপর নির্ভর করি না, বরং সবাই আমার পছন্দ মতো চলে, আমার সাথে কখনোই খারাপ হয় না, বরং আমার সাথে সব সময় ভালোই হয়, কারণ ভাগ্য দেবী যে আমার হাতের পুতুল মাত্র, তাই আর কথা বাড়াতে চেও না। আমি তোমাদের দু বোনকে 3 দিন সময় দিচ্ছি, এই 3 দিনের মধ্যে তোমাদের মন স্থির করো আর বিয়ের জন্য প্রস্তুতি নাও, কারণ 3 দিন পরেই তোমাদের সঙ্গে আমার বিয়ে হবে।
না জল রাক্ষস, 3 দিন পর তোর মৃত্যু হবে, কারণ তোর এমন নোংরা ইচ্ছে কখনোই পূরণ হবে না। মেঘমালার কথা শুনে জল রাক্ষস অট্ট হাসিতে হাসতে থাকে আর সেখান থেকে চলে যায়। আর 2 কন্যা মিলে ভীষণ চিন্তায় পড়ে আর কিভাবে জল রাক্ষসের কবল থেকে মুক্তি পাবে এসব ভাবতে ভাবতে সেই দিনটি কেটে যায়। ভাগ্য দেবী, আজ আমি 2 কন্যাকে বিয়ে করতে যাচ্ছি, তাই আমি চাই বিয়ের ধুতি আর চাদর তুমি দাও, যাতে ওগুলো আমাকে বিপদ থেকে রক্ষা করে। এসব অন্যায় করিস না রাক্ষস, তুই ওই মেয়ে দুটোর সর্বনাশ করিস না। এতদিন আমি তোর অন্যায় কাজে তোকে সাহায্য করতে বাধ্য হয়েছি, কিন্তু এবার আমি তোকে সাহায্য করব না। ভাগ্য দেবী, তুমি একদম আমার বিরুদ্ধে যাবে না, আমি কিন্তু কঠোর হতে বাধ্য হব, তাই কথা না বাড়িয়ে যা চেয়েছি তাই দাও। জল রাক্ষসের কথা শুনে গাছ বাধ্য হয়ে ধুতি আর চাদর দেয়, আর এসব কাণ্ড জানালা দিয়ে 2 কন্যা দেখতে পায়। শুনলি বোন, আর দেখলি কাণ্ড, আর কোনো ভয় নেই, এবার এই সাহায্যকারী গাছের কাছে আমরা সাহায্য চাইবো। এই যে গাছ, শুনছো? দয়া করে সাহায্য করো আমাদের, আমরা জানি তুমি জাদুই গাছ আর তুমি সবই করতে পারবে, আমরা যে খুবই বিপদে পড়েছি, আমাদেরকে তুমি দয়া করে সাহায্য করো। আমিও চাই তোমরা ওই রাক্ষসের হাত থেকে মুক্তি পাও আর আমাকে মুক্ত করো। আসলে আমি গাছ নই, আমি হলাম ভাগ্য দেবী। শয়তান জল রাক্ষস আমাকে এই গাছে বন্দি করে রেখেছে আর ওর ভাগ্যের সহায় করে রেখেছে, কিন্তু এতদিনে কেউ আসেনি যে জল রাক্ষসকে হত্যা করবে আর আমাকে মুক্ত করবে। অবশেষে তোমাদের দেখা পেলাম। এসব কথা বলে গাছ জাদু করে, আর তখনই মেঘমালার হাতে 1 গ্লাস দুধ আর উর্মিমালার হাতে একটা তলোয়ার চলে আসে। এই দুধটা জল রাক্ষসকে খাওয়ালে জল রাক্ষসের শক্তি লোপ পাবে, তখন সুযোগ বুঝে এই তলোয়ার দিয়ে জল রাক্ষসকে হত্যা করবে। তোমাদের হাতে আর সময় নেই, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো। এরপর 2 কন্যা আর দেরি না করে পরিকল্পনা করে কিভাবে তারা কি করবে। আর মেঘমালা বউ সেজে দুধের গ্লাস নিয়ে জল রাক্ষসের কাছে যায়। এই তো আমার এক বউ চলে এসেছে, বিয়ের সাজে তো তোমাকে অপূর্ব লাগছে, তা আরেকজন কই? ওই কি বিয়েতে রাজি হচ্ছে না? তা বলি, তার জন্য কি অন্য ব্যবস্থা করতে হবে? না গো হবু স্বামী, আমরা 2 বোনই রাজি আছি, ও আসলে বউ সাজছে। আসলে তোমাকে বিয়ে না করে তো কোনো উপায়ই নেই, এই দুধটা খেয়ে নাও তো। আসলে কাশিমপুর রাজ্যের নিয়ম এটা, বিয়ের আগে কনে বরকে দুধ খাওয়ায়। তাই নাকি? তবে দেরি করছো কেন, তাড়াতাড়ি দাও। এই কথা বলে জল রাক্ষস দুধের গ্লাসটা নিয়ে ঢক ঢক করে দুধগুলো খায়। অমনি জল রাক্ষসের মাথা ঘুরতে শুরু করে, আর সেই সুযোগে উর্মিমালা তলোয়ার নিয়ে সেখানে আসে, আর সাথে সাথে জল রাক্ষসের মাথাটা আলাদা করে দেয়। অমনি সেখানে সুন্দরী এক দেবী প্রকট হয়। সাবাস, আমি জানতাম তোমরাই পারবে। 2 কন্যা ও সাহায্যকারী গাছ অবশেষে শয়তান রাক্ষসকে বধ করতে পারলো, আর আমি গাছ থেকে মুক্ত হলাম। হা করে দেখছো কি? আমি হলাম ভাগ্য দেবী। আমি আশীর্বাদ করছি ভাগ্য চিরকাল তোমাদের সহায় থাকবে। এবার তোমরা তোমাদের রাজ্যে ফিরে যাও। এসব কথা বলে ভাগ্য দেবী অদৃশ্য হয়ে যায়, আর 2 কন্যা নিজেদের রাজ্যে ফিরে যায়, আর রাজা তার 2 কন্যাকে পেয়ে ভীষণ খুশি হয়।